এটা পৃথিবীর অন্যতম অপরিচিত জায়গা, একটি এমন মরুভূমি যেখানে মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। তবুও এখানেই তৈরি হচ্ছে এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং কীর্তি, যা কোনোভাবেই বিশ্বের চেয়ে কম নয়। চিলির আটাকামা মরুভূমির মাঝখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপের নির্মাণ কাজ চলছে। লিনিং টাওয়ার অব পিসার চেয়েও 40 গুণ উঁচু এই টেলিস্কোপ যখন সম্পূর্ণ হবে, তখন এটি আমাদের মহাবিশ্বের দূর দূরান্তের গ্রহগুলোকে মানুষের চোখের চেয়ে 5200 গুণ বেশি কাছ থেকে দেখাতে পারবে। আর এর ইমেজগুলো হবে হাবল স্পেস টেলিস্কোপের তুলনায় 15 গুণ বেশি শার্প। কিন্তু পৃথিবীর সবচেয়ে শুষ্ক জায়গায় বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ তৈরি করা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। আটাকালা মরুভূমি অ্যান্টার্কটিকার পর বিশ্বের সবচেয়ে শুষ্ক এলাকা হিসাবে গণ্য করা হয়। এখানে এমন কিছু অংশ আছে যেখানে ইতিহাসে একবারও বৃষ্টির ফোঁটা পড়েনি। এই টেলিস্কোপ সময়ের স্রোত পিছিয়ে গিয়ে মহাবিশ্বের প্রথম গ্যালাক্সি, নক্ষত্র আর গ্রহগুলোকে দেখতে সক্ষম হবে। পৃথিবীর মতো অন্য গ্রহ খুঁজে বের করতেও এটি বিজ্ঞানীদের বিশেষভাবে সাহায্য করবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই আটাকামা মরুভূমির উঁচুতে ফুটবল মাঠের সমান বড় একটি গম্বুজ বা ডোম তৈরি করার সময় বিজ্ঞানী ও কনস্ট্রাকশন টিমকে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। পিএনডি মজনুরের ভিডিওতে আবারও আপনাদের স্বাগত। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। দক্ষিণ আমেরিকার প্যাসিফিক মহাসাগরের তীর ধরে প্রায় 1000 কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি হলো চিলির আটাকামা মরুভূমি। অ্যান্টার্কটিকার পর এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান হিসেবে গণ্য করা হয়। এখানে প্রকৃতির এমন সব অদ্ভুত রূপ দেখা যায় যা হয়তো আমরা জীবনে প্রথমবার দেখছি। এখানে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে। এর বাইরে আছে ডেথ ভ্যালি, লবণে ভরা হাজার হাজার বর্গ কিলোমিটার মরুভূমি, আর এমন এক বিশেষ কুয়াশার ধারা যাকে বলা হয় ফগ, অর্থাৎ ধোঁয়াটে কুয়াশা, যা এই অঞ্চলের বৈশিষ্ট্য। এটি গোটা পৃথিবীতে একেবারেই বিরল। তবে একটি জিনিস যা জীবনের জন্য সবচেয়ে জরুরি, সেটি এখানে নেই: পানি। আটাকামা মরুভূমির ভূদৃশ্যই এমন যে এখানে বৃষ্টি হয় না। এমনকি কিছু কিছু এলাকা রয়েছে যেখানে ইতিহাসে এক ফোঁটা বৃষ্টিও কখনো পড়েনি। এই সব বৈশিষ্ট্যের কারণে আটাকামা মরুভূমি যেন কোনো ভিন গ্রহের দৃশ্যের মতো লাগে। আর সম্ভবত এই কারণেই ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদের মার্স রোভারের টেস্টিং এখানেই করেছিল। চিলির রাজধানী সান্টিয়াগো থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে এবং নিকটতম শহর থেকে প্রায় 130 কিলোমিটার দূরত্বে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচু পাহাড়ে এই অসাধারণ প্রজেক্ট নির্মাণাধীন। এই প্রজেক্ট মানবজাতিকে মহাশূন্যে অন্য জগতের দৃশ্য দেখার সুযোগ করে দেবে। ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি, যাকে সংক্ষেপে ইএসও বলা হয়, এই স্থানে একটি বিশাল টেলিস্কোপ তৈরি করছে, যার নাম দেওয়া হয়েছে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ বা সংক্ষেপে ইএলটি। যদিও এই নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তবে এটিকে দেখে বুঝতে বাকি থাকে না কেন একে এই নাম দেওয়া হয়েছে। এই টেলিস্কোপে একটি বিশাল আয়না বসানো হবে, যার ব্যাস হবে প্রায় 39 মিটার। এটি শুধু বড়ই নয়, বরং এতদিনের সব টেলিস্কোপের তুলনায় প্রায় 4 গুণ বড়। এই আয়নাটি অবিশ্বাস্যভাবে মানুষের চোখের তুলনায় 10 কোটি গুণ বেশি আলো সংগ্রহ করতে পারবে। তবে শর্ত একটাই, এর উপর যেন একটি ধুলোর কণাও না পড়ে। এইটি রক্ষা করার জন্য টেলিস্কোপকে একটি বিশাল ইস্পাতের গম্বুজের বা স্টিল ডোমের ভেতর রাখা হবে, যার ওজন প্রায় 2400 পিকআপ ট্রাকের সমান, অর্থাৎ প্রায় 6000 টন। এই ডোমে দুটি বিশাল দরজা লাগানো হবে, যা দিনের বেলায় বন্ধ থাকবে। ডোমটি এতটাই উঁচু যে এর ভেতরে স্ট্যাচু অফ লিবার্টিকেও দাঁড় করানো সম্ভব। আর যদি বিস্তৃতির কথা বলা হয়, তবে এর ভেতরে একটি পুরো ফুটবল মাঠও বানানো সম্ভব। এর নিচে বসানো হয়েছে একটি হাইটেক প্ল্যাটফর্ম, যা পুরো টেলিস্কোপটিকে 360 ডিগ্রি ঘোরাতে সক্ষম করে, ফলে রাতে আকাশের যে কোনো অংশ দেখা সহজ হয়ে যায়। ভাববার বিষয় হলো, পৃথিবীর এই জনশূন্য এলাকায়, যেখানে চারপাশে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই, সেখানে কনস্ট্রাকশন টিম কিভাবে এত জটিল প্রজেক্টের কাজ শুরু করেছিল, বিশেষত যেখানে না ছিল কোনো রাস্তা, না বিদ্যুৎ, না পানি। তার ওপর নির্মাণ কাজ আবার পাহাড়ের চূড়ায়। এই প্রজেক্টের জন্য ইএসও প্রথমে ইউরোপেই অনেক জায়গা পরিদর্শন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের দক্ষিণ আমেরিকার এই লোকেশনকেই বেছে নিতে হলো। ইএসও হল ইউরোপের একটি সরকারি প্রতিষ্ঠান, যেখানে 16টি দেশের সদস্য রয়েছে। ইএসওর প্রজেক্ট হেডের মতে, ইএলটির জন্য এই জায়গা নির্বাচনের পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হল, তাদের এমন জায়গা প্রয়োজন ছিল যেখানে দূর দূর পর্যন্ত কোনো শহর নেই। কারণ হল লাইট পলিউশন। আপনি খেয়াল করে থাকবেন, রাতের বেলাতেও অনেক সময় শহরের ওপর আকাশ আলোকিত থাকে।
ওপর দিয়ে মেঘ থাকলেও সেগুলো আলোকিত হয়ে স্পষ্টভাবে চোখে পড়ে। এই কৃত্রিম আলো হাজার হাজার লাইট ইয়ার দূরের কোনো নক্ষত্রের আলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী, যা টেলিস্কোপ থেকে পাওয়া ছবিকে নষ্ট করে দিতে পারে। তবে ইউরোপের পাহাড়ি অঞ্চলেও এ ধরনের অনেক জায়গা আছে। তাহলে কেন দক্ষিণ আমেরিকার এই জায়গাকেই বেছে নেওয়া হলো? আসল কারণ হলো ইএলটির জন্য শুধু লাইট পলিউশন এড়ানোই যথেষ্ট নয়, পরিষ্কার আকাশও অত্যন্ত জরুরি। ইউরোপে বেশিরভাগ জায়গায় ট্রপিক্যাল আবহাওয়া থাকার কারণে প্রায়ই মেঘ জমে, কিন্তু আটাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক অংশগুলোর একটি, আর এখানকার আকাশ অত্যন্ত পরিষ্কার। এখানে বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রায় ৩২০ দিন আকাশে মেঘ থাকে না, যা দূরবর্তী গ্যালাক্সি দেখার জন্য অত্যন্ত জরুরি। ২০১০ সালে ইএসও টিম বিভিন্ন জায়গায় পরীক্ষা চালায় এবং শেষ পর্যন্ত তাদের কাছে আটাকামা মরুভূমির এই লোকেশনই সবচেয়ে উপযুক্ত মনে হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ মিটার উঁচু একটি পাহাড়, যাকে সেরো আরমাজোনেস বলা হয়। কিন্তু সমস্যা ছিল, অন্য পাহাড়ের মতো এটি ছিল খুব ধারালো ও খাড়া চূড়াযুক্ত, ফলে এর উপর কোনো ধরনের কনস্ট্রাকশন করা সেই অবস্থায় একেবারেই সম্ভব ছিল না। তাই পাহাড়ের চূড়াটিকে কেটে সমান করে ৭টি ফুটবল মাঠের সমান একটি জায়গা তৈরি করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। কল্পনা করুন, একটি ৩০০০ মিটার উঁচু ধারালো পাহাড়ের চূড়ায় একটি বিশাল সমতল ভূমি তৈরি করতে হবে। এক্সক্যাভেটরের সাহায্যে এই কাজ করা যেমন কঠিন ছিল, তেমনি বিপজ্জনকও। তাই ২০১৪ সালে কনস্ট্রাকশন টিম বিস্ফোরকের সাহায্য নেয়। পাহাড়ের শীর্ষে জায়গায় জায়গায় ছিদ্র করে সেখানে বিস্ফোরক ভরা হয় এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় পাহাড়ের ওপরের অংশের প্রায় ১০০ মিটার অংশ উড়িয়ে দেওয়া হয়, যেখানে প্রায় ৪৭ লাখ ঘনমিটার মাটি ও পাথর ছিল। এত পরিমাণ মাটি দিয়ে প্রায় ১৯১১টি অলিম্পিক সাইজের সুইমিং পুল ভরা সম্ভব। মাটি ও পাথর সরানোর পর ওপরের অংশ সমান করা হয় এবং শীর্ষে পৌঁছানোর জন্য রাস্তাও তৈরি করা হয়। কিন্তু এ তো কেবল শুরু ছিল। পাহাড়ের চূড়ায় ৭টি ফুটবল মাঠের সমান জায়গা সমান করা গেলেও এর সঙ্গে সঙ্গে একটি বড় সমস্যা সামনে চলে আসে। একটি এমন সমস্যা যার কারণে ইএলটির নির্মাণ কাজ থমকে যাওয়ার অবস্থা তৈরি হয়েছিল। ইঞ্জিনিয়ারিং টিম লক্ষ্য করে যে পাহাড়ের শীর্ষে জায়গায় জায়গায় সিঙ্কহোল তৈরি হচ্ছে। তারা সিঙ্কহোলগুলো বারবার ভরাট করত, কিন্তু কিছু সময় পরই অনেক জায়গা আবার হঠাৎ ধসে যেত। এটাই ছিল ইএলটির ফাউন্ডেশন তৈরির পথে আসলে সবচেয়ে যে বড় বাধা। বিস্ফোরক ব্যবহার করে পাহাড়ের চূড়া উড়িয়ে দেওয়া হয়েছিল, সেটি পাহাড়ের ভেতরের গঠনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। পাথরে ফাটল ধরেছিল এবং জায়গা জায়গায় মাটি ভেতরে ধসে পড়ছিল। কয়েক মাস পর পর ভেতরে পাথরের নড়াচড়া হতো এবং নতুন সিঙ্কহোল তৈরি হয়ে যেত। এই সমস্যার সমাধানে ইঞ্জিনিয়াররা সমতল জায়গায় বিভিন্ন স্থানে ড্রিল চালান এবং ভাইব্রেশনের মাধ্যমে কৃত্রিমভাবে জমিকে স্থিতিশীল করেন, যাতে যতগুলো সিঙ্কহোল তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো একবারেই তৈরি হয়ে যায়। শেষ পর্যন্ত ভাইব্রেশনের এই পদ্ধতি কাজে দেয়। সিঙ্কহোলগুলো ভরাট করার পর আবারও পাহাড়ের চূড়াটিকে সমান করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে লেগে যায় প্রায় ৫ বছর। এরপর আসে ইএলটির ফাউন্ডেশন তৈরির ধাপ। এটি কোনো সাধারণ ফাউন্ডেশন ছিল না। আটাকামা মরুভূমির এই অংশ একটি ভূমিকম্প সক্রিয় অঞ্চল, যেখানে ভূমিকম্প প্রায়ই হয়। টেলিস্কোপের দামি অংশগুলোকে ভূমিকম্প থেকে রক্ষা করতে ফাউন্ডেশনকে ওপরের ডোম থেকে আলাদা রাখা হয়। ফাউন্ডেশন আর ডোমের মাঝখানে অনেকগুলো হাইড্রলিক শক অ্যাবজর্ভার লাগানো হয়েছে, যা ভূমিকম্পের কম্পনকে ধাতব ডোম এবং তার ভেতরের টেলিস্কোপের আয়না পর্যন্ত পৌঁছাতে দেয় না। ২০২৩ সালে ফাউন্ডেশনের কাজ সম্পূর্ণ হয় এবং এরপর শুরু হয় টেলিস্কোপের দৃষ্টিনন্দন ডোম নির্মাণ। ডোমের স্টিল স্ট্রাকচার আলাদা আলাদা অংশে পাহাড়ের নিচে বেস ক্যাম্পেই তৈরি করা হয়। তারপর এই অংশগুলোকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে ব্যবহার করা হয় রিমোট কন্ট্রোল ট্রাক, যা একে একে স্টিলের ফ্রেমগুলো পাহাড়ের উপর নিয়ে যায়। চূড়ায় পৌঁছানোর পর বিশাল ক্রেনের সাহায্যে এই ভীষণ জটিল স্ট্রাকচারগুলোকে একে অপরের সঙ্গে এমনভাবে জোড়া লাগানো হয় যেন লেগোর টুকরো জোড়া দেওয়া হচ্ছে। আটাকামা মরুভূমির এই অংশে পৌঁছানোর জন্য রোড নেটওয়ার্ক অনেকটাই আগে থেকেই তৈরি ছিল, কারণ ইএলটি সাইট থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই ইএসওর আরেকটি টেলিস্কোপ রয়েছে, যাকে ভেরি লার্জ টেলিস্কোপ বা সংক্ষেপে ভিএলটি বলা হয়। তাহলে ইএলটির জন্য এই রোড নেটওয়ার্ক ব্যবহার করে সেরো আরমাজোনেস পর্যন্ত পৌঁছে যাওয়া হয়। ইএলটিকে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ বানানোর পেছনে মূল কারণ হল এর আয়না, যা ৩৯ মিটার ব্যাসের। বর্তমানে এই বিশাল আয়নাকে নিয়ন্ত্রণে রাখার জন্য
ডোমের ভেতরে বিশেষ স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, আর এর আকার কত বড় তা বোঝা যায় সেই কর্মীর থেকে যে ফ্রেমের উপর দাঁড়িয়ে আছে। এই ৩৯ মিটার ব্যাসের আয়নাটি মোট ৮০০ ছোট ছোট টুকরো মিলিয়ে তৈরি করা হচ্ছে। এর কাজ হল মহাকাশ থেকে আসা আলোকে মাল্টিপ্লাই করে সেকেন্ডারি আয়না M2 পর্যন্ত পৌঁছে দেওয়া। M2 থেকে এই আলো M3 এর মাধ্যমে M4 পর্যন্ত যাবে। M4 ছবিকে আরও শার্প করবে এবং এই কাজের জন্য ডোমে লাগানো শক্তিশালী লেজার বিম ব্যবহার করা হবে। এই লেজারগুলো সাধারণত এমন ওয়েভলেংথে সেট করা হয় যা ৯০ কিলোমিটার উপরের আকাশে সোডিয়াম অ্যাটমকে উত্তেজিত করে। এতে তারা ঝলমল করতে শুরু করে এবং একটি কৃত্রিম তারা তৈরি হয়। টেলিস্কোপ এই কৃত্রিম তারাটিকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করে, যাতে রিয়েল টাইমে জানা যায় যে বায়ুমণ্ডল আলোকে কিভাবে বিকৃত বা ঝাপসা করছে। যখন বায়ুমণ্ডলে উপস্থিত বিকৃতি শনাক্ত করা যায়, তখন সহজেই টেলিস্কোপের ছবির ঝাপসাটিকে দূর করা হয়। এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় অ্যাডাপটিভ অপটিক্স। M4 থেকে ছবির ঝাপসাটিকে দূর করার পর আলো M5 পর্যন্ত পৌঁছে যায়। এরপর ছবিটিকে ঠিক করে প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়। টেলিস্কোপের চমৎকার কাজকর্ম নিয়ে যথেষ্ট বলা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ELT এমন একটি টেলিস্কোপ হবে যা আমাদের সৌরজগতের বাইরে থাকা এক্সোটিক গ্রহের সরাসরি ছবি তুলতে সক্ষম হবে, সেই গ্রহগুলো যেখানে জীবনের সম্ভাবনা রয়েছে। এই এক্সোটিক গ্রহের ছবি থেকে আমরা জানতে পারব সেখানে বায়ুমণ্ডল কেমন, এবং বায়ুমণ্ডলের মাধ্যমে বোঝা যাবে সেখানে পানি আছে কি নেই, কার্বন ডাইঅক্সাইড আছে কি অক্সিজেন, বা কোনো এমন প্রজাতি আছে কিনা যা পৃথিবীর মতো দূষণ তৈরি করছে। ELTর বিশাল আয়নার কারণে এতে প্রচুর আলো জমা হবে এবং এর মাধ্যমে আমরা মহাবিশ্বের শুরুতে কি হয়েছিল তা দেখতে পারব। আপনি কি জানেন যে আলোর একটি স্থির গতি আছে এবং এটি তার চেয়ে দ্রুত যেতে পারে না? এই বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা সহজেই মহাবিশ্বের অতীতে দেখতে পারি। এর সরল উদাহরণ হল, প্রতিদিন সূর্যোদয়ের সময় আমরা প্রকৃতপক্ষে সূর্যের অতীতকে দেখছি, কারণ সূর্যের আলো পৃথিবী পর্যন্ত পৌঁছাতে প্রায় ৮ মিনিট সময় নেয়। হাবল স্পেস টেলিস্কোপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি মহাবিশ্বে ১৩৪০ কোটি বছর আগে ঘটে যাওয়া ঘটনা পর্যন্ত দেখতে পারে। অর্থাৎ হাবল তার আয়নার মাধ্যমে এমন ধীরগতির আলো ধরে রাখতে পারে যা ১৩৪০ কোটি বছর আগে মহাবিশ্ব থেকে বেরিয়ে এসেছে এবং আজ হাবলের কাছে পৌঁছেছে। ELTর ৩৯ মিটার আয়না হাবল টেলিস্কোপের তুলনায় আরও ১০ কোটি বছর আগের আলো দেখতে সক্ষম, অর্থাৎ প্রায় ১৩৫০ কোটি আলোকবর্ষ দূরের, যা বিজ্ঞানীদের মতে বিগ ব্যাংয়ের সময়, যার মাধ্যমে আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, যা ১৩৮০ কোটি বছর আগে ঘটেছিল। এর অর্থ হল ELT এমন দৃশ্য ক্যাপচার করতে পারবে যা মহাবিশ্বের জন্মের ৩০ কোটি বছর পরের। এখানেই জানা জরুরি যে ELT যতই বিশাল হোক, এটি কেবল দর্শন আয়না ভিত্তিক টেলিস্কোপগুলোর মধ্যে সবচেয়ে বড় হবে। তবে রেডিও টেলিস্কোপগুলোর একটি বিশাল ডিশ থাকে, যেমন গোল্ডেন আই। সেখানে আয়নার বদলে রেডিও ওয়েভের মাধ্যমে অতীতে দেখা হয় এবং কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে ছবি তৈরি করা হয়। কিন্তু সরাসরি চোখের মাধ্যমে দেখতে সক্ষম টেলিস্কোপ হিসেবে ELT এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড়। যদি খরচের কথা বলা হয়, তবে আশ্চর্যজনকভাবে ELTর জন্য আনুমানিক $১৬০ কোটি বা প্রায় ১৩,৬০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এটি প্রায় সমান খরচ যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা নির্মাণে হয়েছে। বিশেষজ্ঞদের মতে ELT নির্মাণ ২০২৯ সালে সম্পূর্ণ হবে। পুরোপুরি প্রস্তুত হলে এটি হয়তো সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দিতে পারবে, আমরা কি সত্যিই এই মহাবিশ্বে একা, নাকি হাজার হাজার আলোকবর্ষ দূরের পৃথিবীর মতো কোনো গ্রহেও জীবন আছে। আমরা আশা করি PND মজনুরের এই ভিডিওটিও আপনারা ভালোবাসা দিয়ে লাইক ও শেয়ার করবেন। আপনাদের আন্তরিক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের দুর্দান্ত ভিডিওতে।